শাস্তি? কিসের শাস্তির কথা বলছেন স্যার? আমি কি কোনো অন্যায় করেছি? তিতলির ভ্রুজোড়া কুঁচকানো। সপ্তদর্শীর পেল্লব মুখখানা এতটাই নিষ্পাপ যেন সে জীবনে কোনো ভুল করেইনি। ইতিমধ্যেই গত এক সপ্তাহ ধরে করে আসা প্রত্যেকটা কুকর্মের কথা চোখের সামনে ভাসছে। ইস, যদি স্যার জেনে যায় তাহলে কি হবে জীবনে? ও এই ফারাজ খানকে সে মুখ দেখাতে পারবে? কত নাচতে নাচতেই না বলেছিল, আপনার নাটবল্টু আদৌ কি ঠিক আছে না সেটা পরীক্ষা করা দরকার। শিওর আপনি গোপন রোগের সমস্যায় ভুগছেন। ইস, তখন কি না সে! তিতলি মনে মনে আল্লাহকে ডাকছে, আল্লাহ বাঁচাও। বেঁচে থাকতে আর জীবনেও এই ব্যাটাকে মেসেজ তো দূর, তিতলি ফিরেও তাকাবে না। তার চেয়ে বড় ভয়, যদি কলেজ থেকে বের করে দেয় তাহলে কি তার মান ইজ্জত থাকবে? পুরা কলেজে কত সুনাম নিয়ে হাঁটে সে। শিক্ষক, স্টুডেন্ট সবার কাছে সে একজন নম্র ভদ্র স্টুডেন্ট। ভেতরে যে ভদ্র শয়তান সেটা কি আর কেউ জানে? তিতলির নিষ্পাপ মুখখানা দেখে ফারাজ খান চোখে হাসলো বোধহয়, আবার চেহারা কেমন গম্ভীরও দেখালো। এই ফারাজ খানের এই এক সমস্যা, সে কি কখনো হাসতে পারে না? রাগ, জেদ, হাসি, কান্না, দুঃখ যেন তার গম্ভীর মুখের কাছে নিতান্তই হার মেনে যায়। ফারাজ খানের দুই পকেটে তখনও দুহাত গোজানো। অতঃপর ভ্রু কুঁচকে ধমকের সুরে বললেন, আপনি জানেন না আমার ক্লাসে মোবাইল হাতে নেওয়া নিষেধ? তারপরও প্রতিদিন একই কাজ বারবার করছেন কেন? ফের বলল, এক্ষুনি কান ধরে উঠবস করুন বলছি না হলে কিন্তু আমি অন্য ব্যবস্থা করতে বাধ্য হব। আপনার বাড়ি। তিতলি এবার যেন কেঁদেই ফেলবে, তবে কাঁদল না। এভাবে ভ্যাঁ ভ্যাঁ করে তার দুর্বলতা প্রকাশ করা যাবে না, বুদ্ধি দিয়ে পালাতে হবে। সহসা এক কুবুদ্ধি মাথায় চেপে বসল। তৎক্ষণাৎ কাঁদো কাঁদো মুখ করে জানালো, স্যার আসলে আসলে আমার খুব। ফারাজ খান এবার নড়ে চড়ে দাঁড়ালেন। তীক্ষ্ণ নেত্রযুগল সরু হয়ে এলো কৌতুকে। ভ্রু নাচিয়ে শুধালো, আপনার খুব কি? তিতলি কি বলবে বুঝতে পারছে না। বাঁচতে হলে যে তাকে এইটুকু বাহানা করতেই হবে। সে কি এত বোকা নাকি? সামান্য মোবাইল স্ক্রল করছে, তাতে কি কান ধরে উঠবস করবে সে? হুম, কখনো না। এবং না। তিতলি ফের শুধালো, আমার খুব ইমার্জেন্সি। মানে? ইমার্জেন্সি। তিতলির গোল মুখখানা লজ্জায় রক্তিম হয়ে গেল যেমন। হাপুত্তাস করে বলেই ফেলল, আসলে এক না নাম্বার। আমি আর বেশিক্ষণ দাঁড়াতে পারবো না স্যার। কথাটা বলে তিতলি চোখ মুখ খিচে নিল পরক্ষণেই। লজ্জায় দুঃখে রীতিমতো দুঃখবোধের শেষ নেই। এক সেকেন্ডও ব্যয় করতে চাইল না। সামনে ভ্রু কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে থাকা যুবককে কিছু বলার সুযোগ না দিয়েই মোবাইলের কথা ভুলে চঞ্চল তিতলি দৌড়ে পালাতে চাইল। অমনি পেছন থেকে ভারী পুরুষালী গমগমে কণ্ঠ ভেসে এলো, এই মেয়ে, স্ট্যান্ড আপ। তিতলির ফ্যাকাশে মুখখানা চুপসে গেল পুরো দমে। গলা শুকিয়ে কাঠ হলো। এক লোকটা ভারী চালাক, যাকে বলে জেন্টলম্যান। ভাল্লুকের খাঁচা থেকে বাঁচতে তাই ভালোই ভালোই চলে আসতে চাইলে ফের ফারাজ খানের ধমকের সুরে কেঁপে উঠল তিতলি। এই মেয়ে, আপনাকে দাঁড়াতে বলছি না আমি? কানে কি শুনছেন না? তিতলি তৎক্ষণাৎ অধর যুগল ভিজিয়ে একটু একটু পেছন ঘুরে তাকালো। ফারাজ খানের পদযুগল হুট করেই এসে দাঁড়ালো মধ্যস্থে দাঁড়িয়ে থাকা তিতলির একদম মুখোমুখি। অতঃপর পকেট থেকে মোবাইলটা বের করে এক প্রকার তিতলির হাতে ধরিয়ে দিলেন। হুকুম ছেড়ে বললেন, আপনাকে আমি লাস্ট ওয়ার্নিং দিলাম মিস তিতলি। নেক্সট টাইম থেকে এমন কাজ করবেন, জাস্ট সাসপেন্ড পাবেন, মাইন্ড ইট। বলে তিতলির সামনে দিয়েই হেঁটে চলে যাচ্ছে একদম ভদ্র পুরুষের মতো। তিতলি স্বস্তির নিঃশ্বাস ফেলল। পরক্ষণেই চাহনিতে এক প্রকার রাগ, ক্ষোভ সব নিয়ে বাঁকা চোখে তাকিয়ে ফারাজের যাওয়া দেখল। মুখ ভেঙিয়ে বিদ্রূপ ভঙ্গিতে বলল, আপনাকে আমি লাস্ট ওয়ার্নিং দিলাম মিস তিতলি। নেক্সট টাইম থেকে এমন কাজ করবেন, জাস্ট সাসপেন্ড পাবেন, মাইন্ড ইট। হ্যাঁ, কলেজটা মনে হচ্ছে কিনে নিয়েছে, যত সব ঢং। বেশি অ্যাটিটিউড দেখায়, মনে হয় যেন কোনো দেশের কোনো বিখ্যাত প্রেসিডেন্ট।
সেদিনের পর অসুস্থতার বাহানা দিয়ে টানা 3 দিন কলেজে যায়নি তিতলি। এমনকি ফেক আইডিটাও ডিএক্টিভ করে রেখেছেন। দুপুরের খাবার খেয়ে লম্বা একটা ঘুম দিয়ে যখন উঠল তখন প্রায় সন্ধ্যা। ঠিক তখনই তিতলির মা আলিয়া শেখ তিতলির রুমে এলেন। মুহূর্তের মধ্যেই তাড়াহুড়ো করে বললেন, তোকে কখন থেকে ডাকছি তিতলি? তুষার তোকে ডাকছে, তাড়াতাড়ি যা। তিতলি ঘুম ঘুম চোখে জানালো, যাচ্ছি যাচ্ছি। মেয়ের থেকে উত্তর পেয়ে তিতলির মা চলে গেল। তিতলি ভাইকে ভীষণ ভয় পায়। তিতলির মনে হয় দুনিয়ার যত গম্ভীর লোকের সাথে তার বসবাস। কলেজে, ঘরে, বাহিরে। সপ্তাদশীর মনে কু ডাকছে, সে কি কোনো ঝামেলা করলো? না হলে তো ভাইয়া এই সময় বাইরে থাকার কথা। সে সময় বাড়িতে এসে তাকে ডাকছে। তিতলি বিছানা থেকে নেমে পরনে ওড়না জড়িয়ে নিল। অতপর ফের বের হলো গন্তব্য ভাইয়ের রুম। তিতলি ভাইয়ের রুমের দরজায় দাঁড়িয়ে উকিঝুঁকি দিতে থাকলো। ভয়ে সপ্তাদশীর হৃদয় কাঁপছে। তৎক্ষণাৎ রুমের ভেতর থেকে ভেসে এলো, চোরের মতো উকি না মেরে রুমে আয়। তিতলি মুখ ফুলিয়ে ফেললো যেন। সে চোরের মতো উকি ঝুঁকি মারছিল। চুপচাপ রুমে ঢুকলো। তুষার অফিস থেকে এসেছে সবে। এসেই মাকে বলল তিতলিকে ডেকে দিতে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে ওয়ার্ড্রোব থেকে কি জামা কাপড় বের করতে করতে বলল, কয়দিন কলেজে যাচ্ছিস না কেন? আমার যে ডায়রিয়া সেটা তুমি জানো না? তুষার বোনের কথা শুনে ভীষণ কষ্টে হাসি আটকিয়ে রাখলো। বলল, ডায়রিয়া হলে এত খাস কিভাবে? তিতলি মুখের আদল বদলে গেল তখনই। বলল, ডায়রিয়া হলে খাওয়া নিষেধ এমনটা কোথাও কি লেখা আছে? বোনের কথায় তুষার হাসলো। বড্ড আদরের একমাত্র বোন, তবে সামনে বেশি লুতুপুতু করা ওর ডিকশনারিতে নেই। পরে আদরে বাদর হতে সময় লাগবে না। তুষার একটা হলুদ পাঞ্জাবি বের করে রাখলো নিজের জন্য, আর তিতলির জন্য বিছানার উপর থেকে শপিং ব্যাগ দেখিয়ে বলল, এগুলো নিয়ে যা। বন্ধুর বোনের বিয়ের ইনভাইটেশন পড়েছে, সেখানে যাব। 7টার দিকে রেডি হয়ে থাকবি। তিতলির যেন তর সইছে না। সে এতক্ষণ যাবৎ বিছানায় রাখা শপিং ব্যাগটাই দেখছিল। ফাঁকফোঁতর দিয়ে ভালোই দেখা যাচ্ছিল শাড়িটা, দারুণ। তিতলি বলবে বলবে ভাবছিল, শাড়িটা কি আমার জন্য এনেছো ভাইয়া? তার আগেই আদেশ ফেলো। তাই তিতলি আর দেরি না করে শপিং ব্যাগটা নিয়ে রুমে চলে গেল। আজকে সে হলুদে খুব সুন্দর করে সাজবে। এমনিতেই বিয়ে বাড়িতে 5-10টা পেছনে বাদরের মতোই পড়েই থাকে। তাতে তিতলির কি, বরং সে এটা ভীষণভাবে উপভোগ করে। গল্পটা লিখেছেন সুহাসিনী ফাতেহা।